সুপ্রিয় দর্শক, শুভ সকাল। দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে সবাইকে জানাই স্বাগত। সাথে আছি আমি নূর মোহাম্মদ ভূঁইয়া। দর্শক, এই আয়োজনে আমরা দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আলোচনা করে থাকি। একই সাথে আমাদের সাথে ভার্চুয়ালি একজন অতিথিও যুক্ত থাকেন, তার সাথেও আমরা কথা বলবো এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দর্শক, দেরি না করে চলে যাই অনুষ্ঠানের মূল আয়োজনে। দর্শক, শুরুতেই রয়েছে আমার হাতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। দেশ রূপান্তর পত্রিকা আজকে যে শিরোনামটি তারা করেছে দেখে নেওয়া যাক। প্রথমে তারা করেছে যে নয়া বাকে বিদেশ সম্পর্ক কূটনীতি। চীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে শুরু থেকেই স্বাভাবিকভাবে সম্পর্ক বজায় রেখেছে। ভোটে জিতে যে দলই নতুন সরকারে আসুক, বৈদেশিক সম্পর্কে 16 বছর যে প্রবণতা ছিল তাতে অনেক পরিবর্তন আসতে পারে। এদিকে রয়েছে বাংলাদেশের গণতন্ত্র আর হুমকির মধ্যে পড়বে না, জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ। তিনি বললেন বাংলাদেশে আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না বলে মন্তব্য করেছেন তিনি। এছাড়াও তিনি বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচনের প্রস্তুতি চলছে, পাচার হয়ে যাওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাই, রোহিঙ্গাদের প্রান্তিকরণের প্রক্রিয়া আরও চলতে দেওয়া যাবে না, ছাত্র জনতার রক্ত দিয়ে দেশ গড়ার সুযোগ করে দিয়েছে। এদিকে রয়েছে 1,500 কোটি টাকা লুট, বিনিয়োগের নামে সুদাসলে 296 কোটি আত্মসাৎ, পরিচালকরা ঋণের নামে নিয়েছে 816 কোটি টাকা। এদিকে রয়েছে সফরসঙ্গী সংখ্যা নিয়ে টিআইবির দাবি ভিত্তিহীন, কাজ শুরু বর্ষা শেষে, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, ঠিকাদারদের সঙ্গে চুক্তি হলেও কাজ শুরু হয়নি, আগামী মাসে শুরু হতে পারে কাজ। এদিকে রয়েছে পূজা উদযাপন কমিটির সভা, প্রশাসনের নানা পদক্ষেপ তবুও উৎকণ্ঠা। রয়েছে সংস্কারের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বললেন সুশীলা। এদিকে রয়েছে 7 বছরে অগ্রগতি শূন্য পঞ্চগড়ে পর্যটন কেন্দ্রের। বিশ্ব পর্যটন দিবস আজ, 3 বছরে প্রকল্পটি গড়াচ্ছে 10 বছরের বেশি সময়। গাজায় অন্তর্বর্তী প্রশাসন নেতৃত্বে টনি ব্লেয়ার। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। দর্শক, সংবাদ বিশ্লেষণের শুরুতেই আমি যেমনটি বলেছিলাম যে প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে একজন ভার্চুয়ালি অতিথি যুক্ত থাকেন। তারই ধারাবাহিকতায় আজকেও আমাদের সাথে একজন অতিথি যুক্ত থাকবেন। সরাসরি আমাদের সাথে যুক্ত রয়েছেন আরিফুর রহমান টিপু, সভাপতি ঢাকা মেট্রোপলিটন দোকান মালিক সমিতি। আরিফুর রহমান টিপু, আপনাকে স্বাগতম এশিয়ান সংবাদ বিশ্লেষণে। ধন্যবাদ আপনাকে। আরিফুর রহমান টিপু, আমি আপনার সাথে একটি বিষয় আলোচনা করতে চাচ্ছি। সর্বপ্রথম যে সরবরাহ সংকট দেখিয়ে তেলের দাম আবারও বেড়েছে, এরকম একটি শিরোনাম বেশ কয়েকটি গণমাধ্যমে করেছে। এ বিষয়ে আপনার মতামতটা আসলে কি? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বিষয়টা হলো যে আমাদের তেলের সংকটটা, এটা আসলে আমাদের আজকের বিষয় না, এটা অনেক আগে থেকেই এই তেলের এই সংকটটা হয়ে থাকে। এবং আপনি দেখবেন যে এই তেলের সংকটটা এই শীতকালীন সময় যখন আসে, শীতের সময়টা আসে, তখন আমাদের দেশে তেলের দাম বাড়ানোর জন্য যারা বাংলাদেশে যারা তেল আমদানি করেন এবং তাদের এই তেলের দামটা বাড়ানোর জন্য সরকারকে সবসময় চাপ দিয়ে থাকেন। তো এটা এবারও তাই হয়েছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে 23 লক্ষ মেট্রিক টন আমাদের এখানে তেলের প্রয়োজন হয়ে থাকে এবং এটা সরবরাহ হয় তাই যেটা প্রয়োজন আমাদের। কিন্তু মানে মজার বিষয় হলো যে সয়াবিন তেলটা যে এখন বাজার যে অস্থিতিশীল হওয়ার কিছু কারণ রয়েছে। সেই কারণের মধ্যে একটা হলো যা দেখবেন আপনি যে দোকানে গিয়ে আপনার তেলের মজুত রয়েছে কিনা দোকানে গিয়ে বলা হয়, যারা এনবিআর এর যারা দোকানে গিয়ে চাপ দেন। কিন্তু আমরা বরাবর বলে এসেছি যে আপনারা দোকানে না গিয়ে আপনারা যে ফ্যাক্টরিতে যেতে হবে। এই ফ্যাক্টরিতে যাওয়ার অর্থ হলো যে এই বাড়ানোর কথা বলে তখন তারা কি করে, ওইখানের বাজারে তারা সরবরাহ কম দেয়। সরবরাহ কম দেওয়ার মানে হচ্ছে যে বাজারে সংকট সৃষ্টি হয়, তখন এই তেলের দামটা তারা বাড়ানোর জন্য একটা প্রচেষ্টা করে। এই যে গত আজকে দীর্ঘ অনেক বছর ধরে যে সিন্ডিকেটটা বাংলাদেশে চলছে, এই সিন্ডিকেটটা ভাঙার কথা আমরা যারা দোকান ব্যবসায়ী রয়েছে আমরা প্রত্যেকটা সময় বলে থাকি। এবং এটা বলার জন্য
এবং এর উপায়টা কিভাবে সিন্ডিকেটটা ভাঙতে হবে এটাও কিন্তু আমরা বলে দিয়েছি। আপনারা জানেন যে এই যে অজুহাত দেখাচ্ছে যে এখন বলছে তারা যে আমাদেরকে 10 টাকা বাড়াতে হবে তেলের দাম। আসলে তো 10 টাকা বাড়ানোর দরকার হয় না। এখানে এই 2 দিন আগে আপনারা জানেন যে এখানে ইনকাম ট্যাক্সের মধ্যে অগ্রিম অগ্রিম যে অগ্রিম যে তেলের দাম, এটাকে বলা হয় যে অগ্রিম তেলের দাম 1 টাকা কত পয়সা জানি বাড়ানো হয়েছে। তো এই 1 টাকা বাড়ানো হয়েছে, তার এই টাকাটা তার ইনকাম ট্যাক্সের থেকে নেওয়া হবে। এটা কিন্তু তেলের কারণে বাড়ানো হয়নি, কিন্তু তারা এখানে 10 টাকা বাড়ানোর জন্য পায়তারা করছে। আপনি দেখবেন মজার বিষয় হলো বাংলাদেশে যে এই যে 23 লক্ষ মেট্রিক টন যে আমাদের যে তেলের প্রয়োজন, এই তেলটা কিন্তু বাংলাদেশে সয়াবিন তেল আসে হলো 6 লক্ষ মেট্রিক টন বাংলাদেশে সয়াবিন তেল আসে। জনাব আরিফুর রহমান, আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে আপনি যে বললেন সিন্ডিকেটের কথা, সিন্ডিকেটের আপনারাও পরামর্শ দিয়েছেন, কিন্তু কেন, কোন জায়গায় আসলে গ্যাপটা তৈরি হয়েছে যে এই সিন্ডিকেটটা ভাঙতে পারতেছে না? কোন জায়গায় গ্যাপটা আসলে কোথায়? দর্শক দুঃখিত, কারিগরি ত্রুটির কারণে আমাদের থেকে সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। দর্শক চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা আজকে যে শিরোনামটি তারা করেছে, ভোটের জোট নিয়ে নতুন হিসাব নিকাশ শুরু, সমঝোতার পথে রাজনীতি। বিএনপি জামায়াত সহ ফ্যাসিবাদী বিরোধী সব দলই এখন নির্বাচনের মাঠে। জুলাই সনদ ও নির্বাচন নিয়ে দ্রুত মতবিরোধ কাটছে। পালাতে পালাতে এবার গোরস্থানে গাজাবাসী। পাশে এখানে দর্শক আমরা দেখতে পেয়েছি যে একটি ছবি প্রকাশ পেয়েছে, যেখানে গাজায় দক্ষিণের শহর খান ইউনিসের কবরস্থানের মধ্যে দিয়ে তৈরি করা অস্থায়ী ক্যাম্পে রুটি তৈরি করছেন ফিলিস্তিনি এক নারী, পাশে খাবারের অপেক্ষায় 3 শিশু। এদিকে রয়েছে জাতিসংঘে ভাষণে প্রধান উপদেষ্টা, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি বললেন তিনি, এবং পাশাপাশি বলেছেন স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে সরকার। আগামীতে জনগণের ভোটে যে দলই ক্ষমতায় আসুক, সংস্কার বাস্তবায়নে কোনো ধরনের সমস্যা হবে না। এদিকে রয়েছে হাসিনাকে যে পরামর্শ দিয়েছেন কিছু লোক, তার মধ্যে লিখেছে যে কিছু লোক মেরে ফেললে বিক্ষোভ দমন হবে, এমনটি বলেছে গ্যাং অফ 4 ছিলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল। এদিকে রয়েছে বৈষম্য বিরোধী নেতা মামুন, 4 দিন পর পূর্বাচলে উদ্ধার। সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত, বেসরকারি খাতে ঋণ প্রবাহ নেতিবাচক। বেসরকারি খাত হচ্ছে অর্থনীতির প্রধান চালক শক্তি, এই খাতকে গুরুত্ব দিয়ে অবশ্যই টাকার যোগান বাড়াতে হবে। দর্শক এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। দর্শক কারিগরি ত্রুটির কারণে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়েছিল আরিফুর রহমান। দর্শক এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো পত্রিকা। সময়ের আলো পত্রিকা যে তার আজকে যে শিরোনামটি করেছে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা, যেসব দেশে পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখার সুযোগ দিচ্ছে তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের শরিক না হয়। এদিকে রয়েছে পিআর সহ 5 দফা দাবিতে দেশজুড়ে জামায়াতের বিক্ষোভ। রাজনীতিতে বলয় গড়ার খেলা, বিএনপি তাদের মিত্র যুগপত আন্দোলন শরিকদের নিয়ে রাজনৈতিক শক্তি বাড়াতে চাইছে, এই জন্য তারা আসন বন্টনেও বেশ ছাড় দিচ্ছে। বিএনপিকে বাইরে রেখে নির্বাচনের সমঝোতার চেষ্টা, জামায়াত নিজস্ব বলয় তৈরির চেষ্টা এনসিপির। বিএনপি ও জামায়াত ইসলামী 2টি বলয় গঠনে একই সঙ্গে কাজ করছে। এদিকে রয়েছে হাসিনা প্রশ্নে মোদিকে ওআইসি, আপনার বোন দিল্লিতে, তাকে বাংলাদেশে ফেরত পাঠান। পর্যটনের ব্যয় বেশি, সেবা কম। পর্যটন দিবস আজ, কাঙ্ক্ষিত বিদেশি পর্যটন আসছে না বাংলাদেশে। আশেপাশে বিভিন্ন দেশের চেয়ে বাংলাদেশের ভ্রমণ বেশ ব্যয়বহুল। রয়েছে বৈষম্য বিরোধী নেতা মামুন, 4 দিন পর পূর্বাচলে উদ্ধার। এদিকে রয়েছে সিএনজি স্টেশনে আবাসিকে তীব্র গ্যাস সংকট, পাম্পে অপেক্ষায় গাড়ি ঘরে ঘরে জ্বলছে না চুলা। নির্বাচন না হলেই ঝুঁকিতে পড়বে জাতীয় নিরাপত্তা, বিশেষ সাক্ষাৎকারে বললেন
ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেছেন, জুলাই সনদের ব্যাপারে আশাবাদী, মূল বিষয় নিয়ে কারো আপত্তি নেই। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে অক্টোবরের শুরুতেই একটা জায়গায় আসতে পারবো। যেভাবে বিবেচনা করেছিলাম সবটা অর্জিত হয়নি। অর্থাৎ দর্শক, ডক্টর আলী রিয়াজ বলেছেন যে যেভাবেই ঐক্যমত্য কমিশনে যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি, তবে সনদের বিষয়ে সব দলেই একমত পোষণ করেছে। কিছুদিনের মধ্যেই তা চূড়ান্ত আকার ধারণ করবে। এদিকে রয়েছে জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বিভিন্ন দেশের ওয়াকআউট। এদিকে একটি ছবিও তারা প্রকাশ করেছে, যেখানে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে গতকাল ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার একটি ছবি এখানে প্রকাশ পেয়েছে, যেখানে সব দেশের প্রায় বেশিরভাগ দেশের সরকার প্রধান উঠে গিয়েছে তার ভাষণের সময়। এদিকে রয়েছে ডাকসু নির্বাচন, ব্যালট বিতর্ক, সন্দেহের অবসান চান প্রার্থীরা। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চলমান থাকবে সংস্কারও বললেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে প্রধান উপদেষ্টা সাধারণ পরিষদে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপ, আঞ্চলিক ও বৈশ্বিক নানা সমস্যার কথা তুলে ধরেন অধ্যাপক ইউনূস। এদিকে পাশে রয়েছে এশিয়া কাপ ক্রিকেট, ৪১ বছরের স্বপ্ন পূরণ হচ্ছে এবার। নিচে রয়েছে মধ্যপন্থী পরিচয় দাঁড় করাতে পৃথক মোর্চার ভাবনা এনসিপির। বিএনপি ও জামায়াতের বাইরে আলাদা ও স্বতন্ত্র একটি রাজনৈতিক সমীকরণ তৈরি করতে চায়। জাতীয় নির্বাচনে পথ চলার শুরুতেই কোনো বড় দল বা মতের ট্যাগ গায়ে লাগাতে চায় না এনসিপি, এজন্য পৃথক কথা ভাবছে তারা। এদিকে রয়েছে হলে জায়গা নেই, ৮১% শিক্ষার্থী থাকেন মেসে। আবাসন সংকট, বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাত্র 18.67% শিক্ষার্থী হলে আসন পেয়েছে। বাইরে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমার হাতে দৈনিক নয় দিগন্ত পত্রিকা। তারা আজকে যে শিরোনামটি করেছে, বিশ্ব নেতাদের সামনে দেশ রূপান্তরের অগ্রযাত্রা তুলে ধরলেন ডক্টর ইউনূস। জাতিসংঘে সাধারণ পরিষদের ভাষণে তিনি। এদিকে রয়েছে ধানমন্ডিতে গোপন বৈঠকে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে বললেন ডক্টর শফিকুর রহমান। দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে রয়েছে গাজা কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব। শুরুতেই শনাক্ত না হলে 40% ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত নারীর মৃত্যু হয়। এদিকে রয়েছে জাতিসংঘ মহাসচিবের তথ্য অনুযায়ী গত বছরে অসংক্রামক রোগে মারা গেছে 4,30,00,000 মানুষ। নিচে রয়েছে ভারত চীন উত্তেজনার কেন্দ্রবিন্দু, জেনজি বিক্ষোভ, নিহত 4। দক্ষিণ চট্টগ্রামে অবৈধ গ্যাস ক্রসফিলিং ব্যবসায় জমজমাট, ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা। বেড়েছে তেলের দাম, চাল ও সবজির বাজার কিছুটা কমেছে। কর্তৃত্ব জোরদারের ব্যাপক ক্ষমতার প্রস্তাব, জন অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা। প্রধান উপদেষ্টা সফরসঙ্গী নিয়ে টিআইবির দাবি ভিত্তিহীন বললেন প্রেস সচিব। দর্শক, এই ছিল দৈনিক নয় দিগন্ত পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক পত্রিকা তারা যে আজকে শিরোনামটি করেছে, এখানে প্রথমে তারা একটি ছবি প্রকাশ করেছে, যেখানে ঘণ্টাখানিক ভারী বৃষ্টিতেই একরকম রূপ ধারণ করে চট্টগ্রাম মহানগরীর অনেক এলাকা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরা নগরী একটি পুকুরে পরিণত হয়েছে। বারবার কেন ডুবে চট্টগ্রাম? 14,000 কোটি টাকার প্রকল্প, তবু মিলছে না কাঙ্ক্ষিত সুফল। রয়েছে যেখানে 5 বছরে খাল নালায় পড়ে প্রাণ হারিয়েছেন 15 জন। পানিতে বিদ্যুৎ স্পষ্ট হয়ে এই বছরে মৃত্যু প্রায় 3 জনের। এদিকে রয়েছে জাতিসংঘ ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রস্তুতির সঙ্গে চলছে সংস্কার কার্যক্রম। রোহিঙ্গা সংকটে স্থায়ী সমাধান ও তহবিল বৃদ্ধির আহ্বান। গাজায় নির্বিচারে ফিলিস্তিনি নিহত আরও 58। পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেবেন না ট্রাম্প, সমর্থন জার্মানির। এদিকে রয়েছে হারিয়ে গেছে 68 খাল। এবার ওষুধে 100% শুল্ক আরোপ ট্রাম্পের। ভারী ট্রাক ও কিচেন ক্যাবিনেটেও নতুন শুল্ক আরোপ করবেন তিনি।
দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার আজকের প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি আরও একটি পত্রিকায়। দর্শক, এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। জনকণ্ঠ পত্রিকা তারা যে আজকে শিরোনামটি করেছে, জবাবদিহিতা ছাড়া যে কোনো উন্নয়ন ভঙ্গুর ও ক্ষণস্থায়ী, জাতিসংঘে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে রয়েছে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সহযোগিতা কামনা, রোহিঙ্গা সংকটে স্থায়ী সমাধান ও অভিবাসন সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবর্ষণে অনিশ্চিতের বিষয়টাও তিনি তুলে ধরেছেন। দর্শক, সংবাদ বিশ্লেষণের শুরুতে আমাদের সাথে ভার্চুয়ালি যে অতিথি যুক্ত ছিলেন, কারিগরি ত্রুটির কারণে তিনি সংযুক্তিটি বিচ্ছিন্ন হয়েছিল, তিনি এখন আবার আমাদের সাথে যুক্ত রয়েছেন। আরিফুর রহমান টিপু। আরিফুর রহমান টিপু, শুনতে পাচ্ছেন? সরি, আমি আমার বৈদ্যুতিক গোলযোগের কারণে হয়তো আমি ঢুকতে পারি। বলেন। আচ্ছা, আমাদের হাতে আসলে সময় খুবই কম। শেষে আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে 5 আগস্ট পর থেকে ক্ষুদ্র ব্যবসায়ীর যে পরিস্থিতিটা এখন কেমন রয়েছে, তাদের ব্যবসা কার্যক্রম কেমন, আগের থেকে ভালো না খারাপ, এটি একটু জানাবেন আমাদেরকে। আসলে 5 আগস্টের পরে আমাদের ব্যবসায়ীদের, আমাদের যে লোকাল ব্যবসায়ীদের রয়েছে, আমাদের যে পরিবর্তন হওয়ার কথা ছিল, আসলে আমরা সেই পরিবর্তন লক্ষ্য করছি না। আপনারা দেখেন যে 5 আগস্টের পরে এই যে সারা বাংলাদেশের যে মার্কেট গুলা রয়েছে, সেই মার্কেট গুলা কিন্তু আমাদের প্রত্যেকে একটা আগে যার দখলে ছিল, এখন নতুন করে আবার লোক অন্যরা দখল করেছে। এখানে একটা গণতন্ত্রের প্রয়োজন আমরা মনে করি প্রত্যেকটি মার্কেটে। পাশাপাশি আমাদের নতুন সরকার যদি না আসে, আসলে এখানে একটা গণতান্ত্রিক সরকার যদি এখানে আবার না আসে, তাহলে আমাদের অবস্থা হবে কি, এখন যে শাসনের ব্যবস্থা রয়েছে, আসলে এখানে অত্যন্ত নাজুক অবস্থায় আমরা রয়েছে। এই কারণে আপনি দেখেন যে এই সমস্ত কিছু আমাদের যে ভ্যাট ট্যাক্স, এগুলি একটা নিয়মতান্ত্রিক যে চলার বিষয়টা, এটা কিন্তু ওইভাবে চলছে না। আমরা আমাদের কাছে একজন আসলে বললো যে আপনার সম্পর্কে একটা অভিযোগ রয়েছে, কিন্তু আসলে এই অভিযোগটা ভিত্তিহীন। আমরা যারা ব্যবসায়, আমরা খুব ভীত অবস্থায় আছি যে কখন কে এসে আমাদেরকে আবার কি বলে। এটার জন্য আমরা বলি যে আমাদের যে পরিবর্তনটা প্রয়োজন ছিল, আমরা যে এই জুলাই অভ্যুত্থান এত কষ্ট করে, এত প্রাণ দিয়ে আমাদের দেশে যে আমরা যে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যে আমরা আমাদের মতো করে আমরা চলবো, আসলে সেটা এখনো আমরা হয় না, সেই জায়গাটা নিশ্চিত হয়নি। জি, এখনো এই জায়গাটা নিশ্চিত হয়নি। আপনারা দেখবেন যে আমাদের এই যে তেলের কথা বলেছিলাম, সমস্ত জায়গায় কিন্তু এখনো স্টিল ডিগেট রয়ে গেছে। এই স্টিল ডিগেট কিন্তু ভাঙা হয়। তো এই স্টিল ডিগেট কেন ভাঙতে পারছে না সরকার, মানে আপনার মতামত কি, কোন জায়গাটা সংকট? আমার বিষয় হলো যে এই যে তেলের কথা আপনি যখন আমরা বললাম, এই তেল যদি আপনি বলেন, তাহলে বাংলাদেশের 6 জন তেলের আমাদেরকে তেল যারা সরবরাহ করে থাকে 6 জন। আমরা বলেছি না, সবাই, এটা কিন্তু আমাদের আছে সবাইকেই, আমরা যারা ব্যবসা করতে চাই, আমরা যারা ইম্পোর্ট করতে চাই, আমরা প্রত্যেকেই তেল ইম্পোর্ট করতে পারবো। আমরা প্রত্যেকেই, কিন্তু এখানে একটু কস্ট দিয়ে দেওয়া হয়েছে যে এটা একটা সার্টিফিকেট লাগবে, যেটা ইয়ার থেকে আপনার এটা একটা সার্টিফিকেট লাগে আমাদের বাংলাদেশের মাহজাত, কিন্তু সেই জায়গার মধ্যে কিন্তু যেই পরিবর্তনটা প্রয়োজন ছিল, সেই জায়গার মধ্যে কিন্তু পরিবর্তনটা হয়। আমার মনে হয় যে বলে। জি জনাব আরিফুর রহমান, আমরা এই সংবাদ বিশ্লেষণে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আরিফুর রহমান টিপু, সভাপতি ঢাকা মেট্রোপলিটন দোকান মালিক সমিতি। তিনি তেলের যে সংকট এবং তেলের দাম বৃদ্ধির কারণ নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন। দর্শক, সেই সাথে শেষ করব আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আগামীকালও ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।